সম্পূর্ণভাবে। আহিল রুহির শাড়িটা ঠিক করে দিল, তারপর নিজের কোটটা খুলে রুহির কাঁধে পরিয়ে দিল, যাতে কেউ রুহির অবিন্যস্ত অবস্থা বুঝতে না পারে। রুহি কোনো কথা বলল না, মন্ত্রমুগ্ধের মতো আহিলের সাথে চলল। তার শরীর এখনো কাঁপছে। আহিল তাকে আগলে ধরে গাড়িতে নিয়ে এলো। ড্রাইভারকে ইশারা করতে পার্টিশন গ্লাসটা উঠে গেল। গাড়ির পেছনের সিটটা এখন একটা ছোট্ট ঘর। কাছে এসো। আমরা তো গাড়িতে। তো আমি বলেছি কাছে এসো, আমার স্পর্শ ছাড়া তুমি এক মুহূর্ত থাকবে না। রুহি আহিলের কাছে সরে এলো। আহিল রুহিকে নিজের কোলে বসিয়ে নিল। রুহি অবাক হয়ে আহিলের দিকে তাকালো। চলন্ত গাড়িতে ড্রাইভারের উপস্থিতিতে এমন ঘনিষ্ঠতা রুহির কল্পনার বাইরে, কিন্তু আহিলের কাছে এসব কোনো ব্যাপারই না। সে রুহির মাথাটা নিজের বুকে চেপে ধরল। আজ লিসা যা বলেছে তার জন্য আমি দুঃখিত। আপনি আপনি সরি বলছেন? আমি আহিল চৌধুরী, আমি কখনো ভুল করি না, তাই সরি বলার প্রশ্নই আসে না। কিন্তু তোমাকে কেউ ছোট করলে সেটা আমার পৌরুষে লাগে, তাই এটা সরি নয়, এটা একটা আশ্বাস যে ভবিষ্যতে এমনটা আর হবে না। রুহি আহিলের বুকে ধুকধুকানি শুনতে পাচ্ছিল। এই পাষাণ হৃদয়ের মানুষটার ভেতরও যে মায়া আছে তা আজ সে একটু হলেও টের পেল। আহিল রুহির পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, যেমন করে ছোট বাচ্চাদের ঘুম পাড়াতে হয়। রুহির খুব শান্তি লাগছিল। সে অজান্তেই আহিলের শার্টের বোতাম নিয়ে খেলতে শুরু করলো। তুমি কি আমাকে প্ররোচিত করছো মিসেস চৌধুরী? না তো। তোমার এই আঙুলের খেলা কিন্তু আমাকে অন্য ইঙ্গিত দিচ্ছে। বাড়ি পৌঁছাতে এখনো 20 মিনিট, এই 20 মিনিট আমি নষ্ট করতে চাই না। আহিল রুহির কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফু দিল। রুহি শিউরে উঠে আহিলকে জড়িয়ে ধরল। আহিলের হাত রুহির শাড়ির ভাঁজে ঢুকে তার মসৃণ কোমরে হাত রাখল। রুহি আহিলের চোখের দিকে তাকালো। এই চোখে এখন আর রাগ নেই, আছে শুধুই ভালোবাসা আর তীব্র কামনার সংমিশ্রণ। সবাই আপনাকে ভিলেন কেন বলে? আপনি তো আমি তো কি? আপনি আপনি প্রেমিক। আহিল হাসলো, এক ভুবন ভোলানো হাসি। এই প্রথম রুহি আহিলকে এভাবে হাসতে দেখলো। সেই হাসিতে কোনো রূঢ়তা ছিল না। আহিল রুহির কপালে একটা চুমু খেলো। আমি শুধু তোমার জন্য প্রেমিক রুহি, বাকি দুনিয়ার জন্য আমি ভিলেন ছিলাম, আছি আর থাকবো। কারণ ভিলেন না হলে তোমাকে আগলে রাখা যাবে না। এই দুনিয়াটা খুব খারাপ, এখানে ভালো মানুষদের কেউ দাম দেয় না। আমার মতো ভিলেনরাই নিজের ভালোবাসাকে ছিনিয়ে রাখতে জানে। কিন্তু আমি চাই না আপনি কারোর ক্ষতি করুন। আমি অকারণে কারো ক্ষতি করি না, কিন্তু কেউ যদি আমার বা আমার পরিবারের দিকে চোখ তুলে তাকায়, আমি তার চোখ উপড়ে ফেলি। আর তুমি এখন আমার পরিবার, আমার অস্তিত্ব। গাড়িটার চৌধুরী বিলার পৌঁছে এসে থামলো, কিন্তু আহিল বা রুহি কেউ নড়ল না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে। ভেতরে আবছা আলোয় দুটি নরনারীর ছায়া একে অপরের সাথে মিশে গেছে। ড্রাইভার চুপচাপ গাড়ি থেকে নেমে দূরে সরে গেল। সে তার বসের মেজাজ জানে। নামবে না? পা চলছে না। তাহলে কোলে করেই নিয়ে যাব। বাসর রাতে তো কোলে করেই নিয়েছিলাম, আজও নেব। দারোয়ান চাচা দেখবে, প্লিজ, আমি হেঁটে যাব। দেখার জন্যই তো আমি আছি, কেউ যদি দেখার সাহস পায় তো দেখুক। আহিল দরজা খুলে রুহিকে কোলে তুলে নিল। রুহি লজ্জায় আহিলের বুকে মুখ লুকাল। আহিল বৃষ্টির মধ্যে রুহিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। বৃষ্টির ফোঁটা তাদের দুজনের গায়ে পড়ছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আহিলের শক্ত বাহুর ঘোড়া টোপে রুহি এক অদ্ভুত নীরবতা অনুভব করলো। সে বুঝতে পারল ভিলেন বরটি তাকে দুনিয়ার সব ঝড়ের হাত থেকে রক্ষা করবে। ঘরে ঢুকে আহিল সোজা বেডরুমের দিকে গেল না। সে রুহিকে নিয়ে লিফটে উঠল রুফটপ সুইমিং পুলের দিকে। আমরা ছাদে যাচ্ছি কেন? বৃষ্টিতে ভিজতে। তুমি বৃষ্টি পছন্দ করো আমি জানি, তোমার ডায়েরিতে পড়েছিলাম। আপনি আমার ডায়েরি পড়েছেন? এটা তো ঠিক না। বউয়ের সব কিছুর ওপর বরের অধিকার থাকে, ডায়েরি তো তুচ্ছ বিষয়। আর আমি তোমার অতীত, বর্তমান, পছন্দ অপছন্দ সব জানতে চাই। ছাদে সুইমিং পুলের পাশে বৃষ্টির তোড়জোড় আরো বেশি। আহিল রুহিকে নামিয়ে দিল। রুহি বৃষ্টির জলে ভিজতে শুরু করলো। তার নীল শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে, যা তার দৈহিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আহিলও ভিজে একসা। সে মুগ্ধ হয়ে রুহির দিকে তাকিয়ে রইল। রুহি বৃষ্টির স্পর্শে হাত ছাড়িয়ে দিল।
তার মুখে এক অনাবিল আনন্দ। আহিল ধীর পায়ে রুহির পেছনে এসে দাঁড়ালো। সে রুহির পেটে হাত দিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং নিজের চিবুক রুহির কাঁধে রাখলো। তোমাকে এখন কোনো জলপরীর মতো লাগছে, মনে হচ্ছে এখনই জলে মিলিয়ে যাবে। আমি কোথাও যাব না। রুহি কথাটা নিজের অজান্তেই বলে ফেলল। আহিল রুহিকে নিজের দিকে ঘোরালো। বৃষ্টির জলে দুজনের মুখ ভিজে আছে। আহিল রুহির ভেজা চুলগুলো সরিয়ে দিল। এই কথাটা যেন মনে থাকে, তুমি কোথাও যাবে না, আমাকে ছেড়ে কোনো দিন না। যদি আপনি আমাকে কষ্ট দেন? আমি তোমাকে কষ্ট দেব, কাঁদাবো, আবার আমি তোমাকে হাসাবো, আদর করব। এটাই আমাদের সম্পর্ক, কিন্তু বিচ্ছেদ সেটা মৃত্যু ছাড়া সম্ভব না। আহিল বৃষ্টির মধ্যে রুহির ভেজা ঠোঁটে চুমু খেলো। ঠান্ডা বৃষ্টির মাঝে এই উষ্ণ স্পর্শ তাদের দুজনকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে গেল। আহিল রুহিকে পাঁজাগোলা করে সুইমিং পুলে নিয়ে জলের দিকে নিয়ে গেল। আজ রাতটা শুধুই তাদের প্রেমের কামনার এবং একে অপরকে নতুন করে চেনার। ভোরের আলো ফোটার আগেই রুহি ঘুম থেকে জেগে উঠল। তার শরীর জুড়ে কাল রাতের ঝড়ের চিহ্ন, কিন্তু শরীরের ব্যথার চেয়ে মনের যন্ত্রণা আজ তাকে বেশি পোড়াচ্ছে। সে বাথরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ঘৃণায় কুঁকড়ে গেল। কাল রাতে সে কি করে পারল আহিলের বাহু ধরে নিজেকে এভাবে সঁপে দিতে? যে লোকটা তার বাবার অসহায়তার সুযোগ নিয়ে তাকে কিনেছে, যে লোকটা সবার সামনে তাকে নিজের সম্পত্তি বলে ঘোষণা করে, তার কাছে সে দুর্বল হয়ে পড়ল। রুহির মনে হলো সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছে। সে দ্রুত শাওয়ার ছেড়ে বেরিয়ে এলো। আহিল তখনও বিছানায় অঘরে ঘুমাচ্ছে, তার সুঠাম বুকে নখের আঁচড়। রুহি চোখ ফিরে নিল। আজ থেকে সে আর এই ভুল করবে না। সে আহিলকে বুঝিয়ে দেবে শরীর কিনলেও মন কেনা এত সহজ নয়। এত ভোরে উঠে পড়লে যে, কাছে এসো। আহিলের ঘুম ঝরানো গলার আওয়াজ। সে হাত বাড়িয়ে রুহির আঁচল ধরার চেষ্টা করলো, কিন্তু রুহি এক ঝটকায় সরে গেল। আহিল ভ্রু কুঁচকে উঠে বসলো। তার চোখে তখনও ঘুমের রেশ, কিন্তু রুহির এই আচরণে সে অবাক। আমার গায়ে হাত দেবেন না, একদম ছোবেন না আমাকে। কি ব্যাপার রুহি, সকালবেলাতেই মেজাজ দেখাচ্ছ? কাল রাতে তো এই শরীরটাই আমার স্পর্শের জন্য পাগল ছিল। চুপ করুন। কাল রাতে যা হয়েছে তা একটা ভুল ছিল, একটা জঘন্য ভুল। আপনি আমাকে জোর করে নেশাগ্রস্ত করে ফেলেছিলেন আপনার ওই মিথ্যা ভালোবাসার অভিনয়ে। আমি আপনাকে ঘৃণা করি আহিল চৌধুরী, কালকের চেয়ে আজ আরো বেশি ঘৃণা করি। আহিলের চোয়াল শক্ত হয়ে গেল। সে বিছানা থেকে নেমে ধীর পায়ে রুহির দিকে এগিয়ে গেল। তার চোখে সেই পরিচিত ভিলেনের চাহনি ফিরে এসেছে। সে রুহির দুই বাহু শক্ত করে চেপে ধরল। ভুল? আমাদের মিলন তোমার কাছে ভুল মনে হলো? তুমি আমার স্ত্রী রুহি, তোমার ওপর আমার সবটুকু অধিকার আছে। স্ত্রী? আমি আপনার স্ত্রী নই, আমি আপনার কেনা দাসী। আপনি টাকার বিনিময়ে আমাকে এনেছেন, তাই আমার শরীরটা ভোগ করতে পারেন, কিন্তু আমার মনের দরজার কড়া নাড়ার অধিকার আপনার নেই। কাল রাতে আমি দুর্বল ছিলাম, কিন্তু আজ আমি সজাগ। আপনার এই টাকা আর ক্ষমতার দম্ভ আমাকে আর গলাতে পারবে না। রুহি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে ছিঁড়ে ফেলতে পারি। ছিঁড়ে তো ফেলেছেনই, রোজ একটু একটু করে আমার আত্মসম্মান ছিঁড়ে খাচ্ছেন। আপনার মতো একটা অমানুষের সাথে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আহিল এক ধাক্কায় রুহিকে চোয়ালের সাথে চেপে ধরল। রাগে তার শরীর কাঁপছে। সে হাত উঠিয়ে রুহিকে মারতে গেল, কিন্তু মাঝপথে থেমে গেল। আহিল চৌধুরী মানুষকে খুন করতে পারে চোখের পলকে, কিন্তু এই মেয়েটার গায়ে হাত তোলার শক্তি তার নেই। সে রাগে পাশের ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। কাচের টুকরো ছড়িয়ে পড়ল সারা ঘরে। রুহি ভয়ে কেঁপে উঠল, কিন্তু সে তার জায়গা থেকে নড়ল না। ঠিক আছে, তুমি যখন আমাকে অমানুষী ভাবো তবে তাই হোক। আজ থেকে তুমি দেখবে আহিল চৌধুরীর আসল রূপ। এতদিন তোমাকে মাথায় তুলে রেখেছিলাম, এবার তোমাকে তোমার জায়গা দেখিয়ে দেব। আহিল কটকট করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুহি ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে জানে সে ঠিক করেছে, কিন্তু বুকের ভেতরটা কেন এত মোচড় দিয়ে উঠছে? আহিলের এই আহত চোখগুলো কেন তাকে কষ্ট দিচ্ছে? সকাল 10টা। আহিল নাস্তা না করেই বেরিয়ে গেছে।
রুহি নিজের ঘরে বসে আছে। বাড়ির পরিবেশ থমথমে, কেউ ভয়ে কথা বলছে না। হঠাৎ রুহির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সৎমা নামটা দেখে রুহির বুক ধক করে উঠল। রুহি, তুই কি আমাদের মেরে ফেলার প্ল্যান করেছিস? তোর ওই স্বামী আমাদের বাড়িতে লোক পাঠিয়েছে। কেন, কি হয়েছে মা? আহিলের লোকেরা এসে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে। বলছে তুই নাকি বলেছিস আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। তোর বাবা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তুই কি চাস তোর বাবা রাস্তায় মরে পড়ে থাকুক? মা, তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি এক্ষুনি আসছি। রুহি ফোন কেটে দিয়ে পাগলের মতো নিচে দৌড়ে গেল। তার মাথায় তখন একটাই চিন্তা, বাবা। আহিল এত নিচে নামতে পারে? কাল রাতে সে বলেছিল সে রুহির পরিবার, আর আছে রুহির বাবাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। রুহি গেটের দিকে দৌড়াতে গেলে দারোয়ান তাকে আটকে দিল। ম্যাডাম, স্যারের অর্ডার আছে, আপনি বাড়ির বাইরে যেতে পারবেন না। সরে দাঁড়ান, আমার বাবা অসুস্থ, আমাকে যেতেই হবে। মাফ করবেন ম্যাডাম, স্যারের হুকুম অমান্য করলে আমার চাকরি থাকবে না, জানও থাকবে না। আমি বলছি সরে দাঁড়ান। রুহি জোর করে গেট খোলার চেষ্টা করলো। ঠিক তখনই একটা কালো গাড়ি এসে গেটের সামনে ব্রেক কষলো। গাড়ি থেকে নামলো আহিল। তার চোখে সানগ্লাস, মুখে কঠিন ভাব। সে দারোয়ানকে ইশারা করতে গেট খুলে দিল। আহিল ভেতরে ঢুকে রুহির সামনে দাঁড়ালো। কোথায় যাওয়া হচ্ছে মহারানী? আপনি আমার বাবার বাড়িতে লোক পাঠিয়েছেন কেন? কেন ওনাদের ঘর থেকে বের করে দিচ্ছেন? আপনি কি মানুষ নন? আমি তো অমানুষ, ভুলে গেছো? আর অমানুষরা তো এসবই করে। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে না রুহি? এখন বোঝো আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে। আমার বাবাকে কিছু করবেন না প্লিজ। আমার যা রাগ সব আপনার যা রাগ সব আমার উপর। আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, কিন্তু বাবাকে রেহাই দিন। রুহি আহিলের শার্টের কলার খামচে ধরে কান্না করতে লাগলো। আহিল পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে রুহির কান্না দেখে, কিন্তু সে তার মুখোশ খুলল না। সে রুহির হাত দুটো কলার থেকে সরিয়ে দিল। তোমার বাবার চিকিৎসার টাকা, থাকার ঘর সব আমার দয়া। আর আমার দয়া পেতে হলে আমার নিয়ম মেনে চলতে হয়। তুমি সকালে আমাকে যা বলেছো তার শাস্তি তো কাউকে পেতেই হবে। আমি পায়ে পড়ছি আপনার। আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি যা বলবেন তাই করব। প্লিজ বাবাকে ঘরটা ফিরিয়ে দিন। যা বলবো তাই করবে? হ্যাঁ, সব করব। ঠিক আছে, আমার সাথে এসো। আহিল রুহির হাত ধরে টেনে গাড়িতে তুলল। রুহি ভয়ে ভয়ে সিটে বসলো। আহিল ড্রাইভারকে অফিসের দিকে গাড়ি চালাতে বলল। সারা রাস্তায় কেউ কোনো কথা বলল না। রুহি শুধু জানালার বাইরে তাকিয়ে চোখের জল ফেলল। আহিল ল্যাপটপে কাজ করার ভান করলো, কিন্তু তার মনোযোগ সম্পূর্ণ রুহির দিকে। সে মনে মনে ভাবলো, রুহি তুমি জানো না তোমার এই সৎ মা তার আর বোন তোমার বাবার ওষুধের টাকা দিয়ে জুয়া খেলে? ওরা তোমার বাবাকে মেরে ফেলতো। ওদের আলাদা না করলে তোমার বাবাকে বাঁচানো যাবে না। কিন্তু তোমাকে সত্যটা এখন বললে তুমি বিশ্বাস করবে না। তাই ভিলেন হওয়াটাই আমার জন্য শ্রেয়। অফিসে পৌঁছে আহিল রুহিকে সোজা নিজের কেবিনে নিয়ে গেল। আহিল চৌধুরী অফিস মানে এক বিশাল সাম্রাজ্য। শত শত কর্মচারী ভয়ে তটস্থ হয়ে আছে। আহিল রুহিকে সোফায় বসতে বলে নিজের চেয়ারে গিয়ে বসলো। আজ সারাদিন তুমি এখানে থাকবে আমার চোখের সামনে। কিন্তু আমার বাবা? বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, ওনাকে হসপিটালে শিফট করা হয়েছে, সেরা ডাক্তাররা দেখছে। আর তোমার সৎমা ও বোনকে অন্য একটা ফ্ল্যাটে পাঠানো হয়েছে। তোমার বাবার ধারে কাছেও ওরা ঘেঁষতে পারবে না। রুহি অবাক হয়ে তাকালো। হসপিটালে? তার মানে আহিল আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। তবে সে মিথ্যা বলল নাকি রুহিকে ভয় দেখানোর জন্য নাটক করলো? রুহির মাথায় জট পাকিয়ে যাচ্ছে। ঠিক তখনই কেবিনে নক করে ঢুকলো আরমান। তার মুখে সে কুটিল হাসি। ওয়েল ওয়েল, ভাবি সাহেবা আজ অফিসে? আহিল, তুই তো অফিসটাকে বেডরুম বানিয়ে ফেললি। বের হয়ে যা আরমান, আমি ব্যস্ত। ব্যস্ত তো থাকবি, নতুন বউ বলে কথা। তা ভাবি, আপনার বাবা কেমন আছে? শুনলাম চাচা নাকি খুব অসুস্থ। আহিল তো দয়া করে চিকিৎসা করাচ্ছে, কিন্তু বিনিময়ে কি নিচ্ছে সেটা কি জানেন? মানে? ও, আহিল তোকে বলেনি? ও তোর বাবার সাইন নিয়ে নিয়েছে। তোর বাবার সব সম্পত্তি এখন আহিলের নামে, আর তোকে বিয়ে করাটা ছিল সেই প্রপার্টি হাতিয়ে নেওয়ার একটা চাল। রুহির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বিশ্বাস করতে পারছিল না। সে আহিলের দিকে তাকালো। আহিল চুপ করে আছে। তার মানে আরমানের কথা সত্য। আহিল, এটা কি সত্যি? আপনি আমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন? আরমান, আমি তোকে শেষ ওয়ার্নিং দিচ্ছি। কেন?
সত্য বললে গায়ে লাগে? ভাবি, এই লোকটা কাউকে ভালোবাসতে পারে না, ও শুধু টাকা আর পাওয়ার বোঝে। আপনি ওর কাছে একটা ডিল মাত্র। আহিলা নিজেকে ধরে রাখতে পারল না। সে বাঘের মতো গর্জন করে চেয়ার ছেড়ে উঠল। চোখের পলকে সে আরমানের গলার টুটি চেপে ধরল। আরমান ছটফট করতে লাগলো। আহিল তাকে টেনে নিয়ে গিয়ে কাছের টেবিলের উপর আছড়ে ফেলল। টেবিলকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আহিল আরমানের মুখে একের পর এক ঘুষি মারতে লাগলো। রক্ত ছিটকে এসে রুহির শাড়িতে পড়ল। রুহি ভয়ে চিৎকার করে উঠল। আহিল থামুন, ও মরে যাবে। মরুক, আজ ওকে মেরেই ফেলবো। আমার আর রুহির মাঝখানে যে আসবে তাকে আমি জ্যান্ত কবর দেব। আহিলের রূপ দেখে অফিসের সবাই ভয়ে কাটা। কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। আরমান আধমরা হয়ে পড়ে আছে। রুহি দৌড়ে এসে আহিলের হাত জড়িয়ে ধরল। প্লিজ আহিল থামুন, আপনার হাত কেটে রক্ত পড়ছে। আমার জন্য প্লিজ থামুন। আমার জন্য? শব্দটা শুনে আহিলের হাত কেঁপে গেল। সে হাঁপাতে হাঁপাতে রুহির দিকে তাকালো। তার চোখ লাল, চুল এলোমেলো, হাতে রক্ত।